নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজ 26শে অক্টোবর, আজকের আমার ট্রেন। ভেলোর যাচ্ছি। তোমরা তো সবাই জানো, আগেই বলে দিয়েছিলাম। এই ভেলোর যাব, এই টিকিট হওয়া, তারপর টিকিটের পর ভাবছি এখনও 2 মাস বাকি, এখনও 1 মাস বাকি, এখনও 15 দিন বাকি, করতে করতে আজকে দিনটা চলেও এসেছে। একটু বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে ভয়ে, আবার মন থেকে সাহসও নিয়ে নিচ্ছি। যতই সাহস সঞ্চয় করি না কেন, কোথাও একটা যেন মনের কোনো একটা কোণে মানে একটা ভয় আস্তে আস্তে করে মানে আমার পুরো মাইন্ডটাকে গ্রাস করছে। আর কি করা যাবে, লড়তে হবে, এই ভয়টাকে লড়ে আমাকে জয় করতে হবে। তো সকাল থেকে প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। এখন দুপুরবেলা আমি তোমাদের সামনে চলে এসেছি। এখনও প্রায় অগোছালো অবস্থা, এখনও অনেক কাজ বাকি। রান্না করে নিয়ে যাই, যেহেতু প্রত্যেকবার তোমরা তো জানো ট্রেনের খাবার আমি খাই না, রান্না বান্না করতে হবে। মাকে আলুর পরোটা বানিয়ে দিতে বলেছি। উৎসব দিচ্ছে ঠাকুর পূজা, আর আমি এই টুকটুক করে ঘরের কাজ করতে থাকছি, যেহেতু থাকবো না। একদম গুছিয়ে গাছিয়ে ফ্রিজ পরিষ্কার, আলনা পরিষ্কার, আলমারি পরিষ্কার, বাসনগুলো একটা বড় আমার একটা জার আছে, মানে জার বলবো না, ওটাকে কি বলে, বড় একটা কন্টেনার টাইপের আছে, বিশাল বড়, তার মধ্যে সব ডাম্প করেছি। তো এইভাবে কাজ করছি, কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো, চলো সাথে থেকো। এই দুটো লাগেজ এখনও ইনকমপ্লিট, পুরো গোছানো হয়নি, এখন শেষ মুহূর্তে সব, এখন অনেক কিছু লাগেজে নিতে হবে, এই সব রেডি করা আছে। আর এইখানে উৎসার বই খাতা, উৎসা নিয়ে দিদার বাড়িতে যাবে, ও বেচারা আমাদের সাথে যাযাবর, যেহেতু আঁকার ব্যাগ, স্কুলের বই খাতা, কিছু জামা কাপড় নিয়ে গেছে, এখনও কিছু নিয়ে যেতে পারিনি। এদিকে উৎসাহ সুন্দর করে ঠাকুর দিয়ে নিয়েছে। আর আজকে আমার গোপু সোনা চলে যাবে মামা বাড়িতে। আমি যখন আবার ভেরত থেকে ফিরবো তখন ওকে নিয়ে আসবো। আর আমি লাঞ্চে খাচ্ছি ধোসা। সকালের ব্রেকফাস্টে যে ধোসার প্রিপারেশনটা করা ছিল, সেটা সকালে আমি ব্রেকফাস্ট করিনি, সেটাই আমি এখন লাঞ্চে খেয়ে নিচ্ছি। আর ভাত বানাতে ইচ্ছা একদম করছে না, একার জন্য আর কি বানাবো। উৎসব বলছে দিদার বাড়ি খেতে যাবে। আর দুদিন ধরে আমি মায়ের বাড়িতেই খেয়েছি, এখানে রান্না বান্না করিনি, কিন্তু আজকে যদি মায়ের বাড়িতে খেতে যাই তাহলে আর দেখতে হবে না। মায়ের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে গল্প করতে করতে অনেক টাইম চলে যায়, তখন আর আসতে ইচ্ছা করে না বাড়ি থেকে। কিন্তু আজকে প্রচুর কাজ আছে আমার, 8টা সাড়ে 8টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হবে স্টেশনের উদ্দেশ্যে। যাচ্ছি ধোসা ইডলির দেশে, কারণ সাউথে ইডলি ধোসা তো ভীষণ ফেমাস, তোমরা তো জানোই। আর ঘর থেকে বেরোবার দিনও আমি ধোসা খেয়েই বেরোচ্ছি। ধোসা সাথে স্পাইসি টমেটোর চাটনি, সাম্বার করার মতো সকালে টাইম পাইনি। আর এইখানে আমাকে ধোসা খাওয়া দেখে উৎসাহ ধোসা খেতে বসে পড়েছে। বললাম যা দিদার বাড়িতে গিয়ে ভাত খেয়ে নে, সে কিছুতেই খেতে গেল না। ও দিদার বাড়িতে ভাত খেতে যাবে বলে কিন্তু আমি রান্নাটা করিনি। আর এদিকে ধোসা খেতে এত ভালোবাসে, লোভও সামলাতে পারলো না। খেয়ে দিয়ে সোজা রান্নাঘরে, রান্নাগুলো করতে হবে, সেগুলো ঠান্ডা করতে হবে, তারপর প্যাকিং করতে পারবো। এছাড়া তো ঘরের প্রচুর কাজ রয়েছে, যেহেতু থাকবো না। আর আমি এখানে ডিম সিদ্ধ না, ডিম পোচ করে আমি ডিম কষা করছি। আর সব থেকে বড় কথা, ঘরে থাকবো না, প্রচুর কাজ। আনলার জামা কাপড়গুলো একটা বড় চাদর দিয়ে ঢাকলাম, সব জিনিসপত্র চাদর দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে নোংরা না হয়। আলমারিতে সব জিনিস গুছিয়ে রাখছি, বাইরে কিছু রাখছি না। বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। ওদিকে জিরা রাইস করে নিয়েছি একটু, আর এদিকে বানিয়ে নেবো লেমন পেপার চিকেন। লেমন পেপার চিকেনটা না ট্রেনে বেশ ভালোই থাকে, মানে এটা নষ্ট হয় না। গতবার এসির কারণে, ট্রেনের এসি না অনেক সময় কম বেশির ব্যাপার থাকে, তো সেই এসিটা সবসময় ঠিকঠাক চলে না। সেই ক্ষেত্রে গতবার আমরা যখন ফেরার সময় খাবার করে এনেছিলাম, তো ভেলোর থেকে ফেরার সময় সেই খাবারটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তার জন্য ভয়ও পাচ্ছি, কিন্তু খাবার না করে নিয়ে গেলে আমি কি খাবো বলো? আমি তো ট্রেনের খাবার একদমই পছন্দ করি না, মানে না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু ট্রেনের খাবার আমি খেতে পারবো না, এতটাই আমার প্রবলেম হয়। খেলে কিছু না কিছু প্রবলেম হয়, পেট ব্যথা, বমি কিছু হতেই থাকে। আসলে একটু মানে কি বলে, মন থেকে খাই না তো, একটু ঘৃণা করে করে খাই, তার ফলে
এটা হয়। আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর লেমন পেপার চিকেনটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। আবার গৌতম অফিস থেকে এসে বললো একটু সিমুই করো না, মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগবে। তো এইখানে আবার সিমুই বানিয়ে নিচ্ছি। মানে খেতে যাচ্ছি না চিকিৎসা করতে যাচ্ছি সেটাও রান্না করতে করতে ভাবছি। এদিকে একদম মন ভাল লাগছে না, বিশ্বাস করো। মনটার ভিতর যে কী হুলুস তুলুস হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। রান্না করেও রেস্ট নেই, থাকবো না যে, তার জন্য পুরো রান্নাঘর গুছিয়ে বাসন মেজে সব কিছু পরিষ্কার করে নিতে হলো। তো সন্ধ্যা টন্ধা দিয়ে একদম তোমাদের সামনে চলে আসলাম। অনেক কাজ করলাম, হাঁপিয়ে গেছি। আর এর মধ্যে পিউ চলে এসেছে আমার সাথে দেখা করতে, কিন্তু বেচারাকে আমি একদম টাইম দিতে পারিনি। 1 ঘন্টা বেচারা ওইভাবেই বসে আছে, বলছে সুপর্ণা দিয়ে আমি কী করে দেবো, কী করে দেবো কাজ। এবার আমি কী কাজ করতে দেবো, সবটা মোটামুটি আমি আমার আমি যেহেতু আমি বললাম কোনটা আমি কিভাবে নিয়ে যাবো, আপাতত লাগেজ তো গোছানো, এবার ছোটো ছোটো ব্যাগে কোনটা কী যাবে সেটা তো ও জানে না। আমি জানলাম তুমি কিচ্ছু করতে হবে না। বেচারা 1 ঘন্টা ধরে বসে আছে। আমি এবার আমি মানে ধরো আমি তোমাদের বলছি, ধরো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সন্ধ্যা টন্ধা দেওয়ার পর আমি এসে ওকে অ্যাটেন্ড করছি, ওর সাথে গল্প করছি। এবার এর সাথে একটু রেডিও হব, আর এখনো প্রচুর প্যাকিং বাকি, সব অগোছালো হয়ে গেছে। এবার লাস্ট মুমেন্টে যেটুকু শুরু করবো, এত গৌতম বাবু ড্রেস পরবে দাঁড়িয়ে আছে, তার জন্য একটু পরে আসছি। মুড়ি ছাড়া তো গৌতম চলবেই না, তাই মুড়ি যাচ্ছে, দেখো 3 প্যাকেট মুড়ি। ওকে আমি মুড়িই খাওয়াবো, আর অন্য কিছু খেতেও দেবো না। আর মুড়ির জন্য পিউ আবার এগিয়ে দিল, শসা টমেটোও নিয়েছে, ছোট সর্ষের তেল নিয়েছে, এই চানাচুরের প্যাকেটও নিয়েছে। মুড়ি খাবেই। গৌতম বাবুর কাণ্ড কারখানা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। মুড়িটা এনেছিল নিয়ে যাবে বলে, মুড়ি দেখে লোভ সামলাতে পারিনি, খেতে বসে গেছে। আর এতক্ষণ পর বুঝতে পেরেছি আমি ক্যামেরা করছি। রাজা বাবু আমার সাথে দেখা করতে এসেছে, সাথে নিয়ে এসেছে চকলেট। এটা কিন্তু ও দিচ্ছে না, এটা কে দিচ্ছে বল তাড়াতাড়ি। বউ দিচ্ছে। দেখো আমার সাথে সবাই দেখা করতে এসেছে, শাও পরিবার দেখা করতে এসেছে, গাড়ি ঠাড়ি নিয়ে চলে এসেছে দেখা করতে আমার সাথে। সব গোছানো হয়ে গেছে, এবার দুকা দুকা বলে বেরিয়ে যাওয়ার পালা। যেতে একদমই ইচ্ছা করছে না। আমাকে দেখে গৌতম একবার বলে বসলো, টিকিটটা কি ক্যান্সেল করে দেবো। সবার সাথে দেখা করে কথা বলতে বলতে শম্ভুদা সজল ছিল, এদিকে আমাদের লাগেজ রাজা আর পিউনি কোথায় চলে গেছে বুঝতে পারলাম না। আমি আর গৌতম পিছনে পিছনে যাচ্ছি। মায়ের বাড়িতে যাব, মায়ের সাথে দেখা করব, মেয়ের সাথে দেখা করব, তারপর ওইখান থেকে বেরিয়ে পড়ব। ম্যাডাম সব নিয়ে নিয়েছে, ওদিকে লাগেজ ক্লাবের দিকে রেখে দিয়েছি, রাজা লাগেজ বইছে, আর এদিকে ম্যাডাম সব বই। এখন মায়ের বাড়ির দিকে যাচ্ছি, দেখা করে বেরিয়ে যাবো। 1:30 বেজে গেছে, ঝটপট বেরিয়ে যেতে হবে। ওই ব্যাগটা পিউ নামিয়ে দাও ব্যাগটা। আরেকজন দেখো কি করছে, ওটা থেকে আয়। বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর হয়েছে রে। ইস ভিডিও একদম ঘোলা আসছে, কিন্তু খুব সুন্দর। এই এতক্ষণ পর দেখি এবার ঘোরা ঘোরা, এবার দেখা। বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সুন্দর। একজন আচার ভরে দিচ্ছে আমাকে, আমের আচার। আমি ভুলে গেছিলাম আচার নিতে। মা আলুর পরোটা বানিয়ে দিয়েছে। এদিকে ভাই আমার ক্যাবটা বুক করে দিচ্ছিল, আর মেয়ে ওইদিকে কালার করছে। পিউ ডোডোবাবুর ভিডিও করছে, এদিকে মা আর মামন রয়েছে। টাটা বাই বাই কর একবার। বেশিক্ষণ মায়ের বাড়িতে থাকিনি, মায়ের চোখ মুখটা একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল আর বেশিক্ষণ থাকলে মা কেঁদে ফেলবে। আর এদিকে ভাইও চলে এসেছে, রাজা রয়েছে, লাগেজ তুলে দিচ্ছে গাড়িতে। আমার গাড়িও চলে এসেছে। ভাইকে টাটা বলে চললাম সুস্থ হওয়ার জন্যে, ভালো থাকার জন্যে। নিজের শহর, নিজের পাড়া, নিজের আত্মীয় পরিজন, নিজের প্রিয়জনদের ছেড়ে, সত্যি বলছি এই যে 2বার আগেও গেছি ফেলোরে, আমার একদম যেতে ইচ্ছা করেনি। আর 3বারের বেলা তো একদমই মন টানছে না, খালি মনে হচ্ছে হয়তো আর ভালো কিছু হবে না। প্রত্যেকবার যখন যাই ইচ্ছা না থাকলে মনের ভিতরে একটা আশা থাকে যে সব ঠিক হবে, কিন্তু কেন কি জানি এবার আমার মনটা সেটা একদম মেনে নিতে পারছে না। নিজের বাড়ি, নিজের আত্মীয় পরিজনকে পিছনে ছেড়ে যাচ্ছি এখন হাওড়ার দিকে গিয়ে, ওখান থেকেই আজকের আমার ট্রেন। আর
মানে সবাই টাটা বাই বাই করছিল ঠিকই, যেহেতু আমি যাচ্ছি, কিন্তু টাটা বাই বাই, যে টাটা বাই বাই করছিল তার মধ্যে সে আনন্দটা একদমই কারোর মধ্যে ছিল না। সবার একটাই বক্তব্য ছিল, তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তার মধ্যেও সবার একটা মানে চোখ ছলছল ব্যাপার একটা ছিল। সেই ক্ষেত্রে আমি উৎসার মায়ের দিকে মানে চোখে চোখ রেখে কথাও বলতে পারিনি। মানে আমারও এতটাই নিজেকে একটা জায়গায় আটকে রাখতে হবে, মেয়ের সামনে যদি ভেঙে পড়ি বা কান্নাকাটি করি সেই ক্ষেত্রে নিজেকে অনেকটা কমজোর মনে হবে। তার সেই কারণে ওদের চোখের দিকে তাকিয়ে আমি কথাই বলিনি। সবাইকেই মাকে প্রণাম করেছি, চলে এসেছি, কথা বলেছি, কিন্তু মানে বেশি টাইমও নিইনি। মার বাড়িতে খুব অল্প টাইম নিয়ে কথা বলেছি। ইভেন রাজারও চোখটা এত ছলছল করছিল যে রাজার দিকেও ঠিকমতো তাকিয়ে আমি কথা বলতে পারিনি, বা পিউয়ের দিকে চোখে চোখ রেখে আমি কথা বলতে পারিনি। পিউ শেষ অবধি গাড়িতে তুলে দিয়েই গেছে। বারবার সবাই বলছে স্ট্রং থাকো, তো ওদের কাছে তো নিজেকে স্ট্রং রাখতেই হবে। আমি যদি ভেঙে পড়ি, আমি যদি কান্নাকাটি করি, তাহলে ওরা আরও আবেগপ্রবণ হয়ে যাবে। কিন্তু গাড়িতে বসে আর নিজেকে আটকে রাখতে পারছি না। কোথাও যেন ভিতরটা মোচড় দিয়ে উঠছে, যেন সবাইকে ছেড়িয়ে আমি একাই এগিয়ে যাচ্ছি, সবাই যেন পিছনে রয়ে যাচ্ছে। মানে মেয়েটাকে আজকে সারাদিন আমি একটু জড়িয়ে ধরে আদরও করিনি, যাতে আমি উইক না হয়ে পড়ি। মেয়ে আজকে মেয়ের রেজাল্ট আউট হয়েছে, মেয়ে ফার্স্ট হয়েছে। তার সাথে যে আজকের দিনটা আমরা মা আমি হয়তো অনেকটা আনন্দে কাটাতাম, বাইরে খাওয়া দাওয়া করতাম, সেখানে কিছুই হলো না। এখন যাচ্ছি তো ট্রিটমেন্টটা আগে দরকার, ট্রিটমেন্ট না করলে তো আর হবে না। ভালো থাকতে গেলে চিকিৎসাটা খুবই দরকার। চোখের কোণে জল যতই আসুক, মনটাকে শক্ত করে আমাকে যেতেই হবে কলকাতার বাইরে চিকিৎসার জন্যে। কারণ কলকাতার যে চিকিৎসার পরিকাঠামো বা কলকাতার যে ট্রিটমেন্টে আমি যা ফলভোগ করছি, আমার মানে সেই অনুযায়ী আমার আর কলকাতার চিকিৎসার প্রতি ভরসা নেই, মানে যেটা আমার সাথে হয়ে গেছে। তো সুতরাং তার জন্যই এত দূর রাজ্যে পাড়ি দেওয়া। সবটাই ভালো হবে, সবটাই ভালো হতে চলেছে, এই মনে আশা নিয়ে এগোচ্ছি। আর আশা করছি তোমরা আমার সাথে আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদও সব সময় আমার সাথে আছে এবং সেইভাবে আমাকে সাপোর্ট করে চলেছো এতদিন ধরে। তো আর যা যা হতে থাকবে শেয়ার করতে থাকবো, কাঁদবো হাসবো, এইভাবেই চলবে। অন্যদিন বাড়ি থেকে হাওড়া আসতে অনেকটা সময় লেগে যায়, আর আজ যেখানে মন চাইছে যে সময়টা এখানেই থেমে যাক, আর আজকেরই দেখো আধা ঘন্টার মধ্যে হাওড়ায় চলে এসেছি, তাও হয়তো আধা ঘন্টারও কম। তো হাওড়া স্টেশন এটাই আজকের আমার গন্তব্যস্থান, এখান থেকেই আজকের আমার ট্রেন হচ্ছে এসএমভিপি। আর আজকে ট্রেনের টাইমিং হচ্ছে 10:50। অনেকে আমাকে টেনশন ফ্রি হওয়ার জন্য বলেছে, ভেবো না যে ট্রিটমেন্ট করতে যাচ্ছ, ভাবো ঘুরতে যাচ্ছি তার ফাঁকে ট্রিটমেন্ট করব। কিন্তু মনকে এত সহজে যা কিছু বোঝানো যায় না। চলে এসেছি হাওড়া স্টেশনে, আধা ঘন্টায় পৌঁছে গেছি। টেনশন করছিলাম, কিন্তু আধা ঘন্টায় পৌঁছে গেছি। তাও আগে আসা ভালো, লেট করার থেকে। খুব চিৎকার চেঁচামেচি চলছে, ঝামেলাও লেগে গেছে ওইখানটায়। ট্রেন আজকে সময়ের আগেই চলে এসেছে, 1 ঘন্টা আগে। এখন ট্রেন ক্লিন হচ্ছে, আমরা বাইরে ওয়েট করছি। তো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।